দাদা, লোকসভা নির্বাচনের মাঝেই চাকরি দুর্নীতির এত বড় রায়, এতজনের চাকরি চলে গেল এবং মমতা ব্যানার্জি আক্রমণ করছেন সিপিএমকে, বলছেন যে আসলে সিপিএমের মাধ্যমে বিজেপি চাকরিগুলো খেয়েছে। মমতা ব্যানার্জি এখন কি বলছেন না তার নিজেরই কোনো তালজ্ঞান এই মুহূর্তে বোধ নেই, হারিয়েছেন এবং যত দিন এগোবে সেটা তিনি হারাবেন। বোধবুদ্ধি লোপ পেলে যেরকম হতে থাকে, যাকে বলেন বিনাশকালে বুদ্ধিনাশ। বামেদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং বামেদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা এই মুহূর্তে অক্সিজেন যোগাচ্ছেন তাদের পরাজয়, এটা দুটোই সুনিশ্চিত হবে এবং সুনিশ্চিত হওয়ার পথ প্রশস্ত হবে এই লোকসভা ভোটের পর। যত তিনি বুঝতে পারছেন তিনি এই প্রলাপ বকতে শুরু করছেন। আদালত রায় দিয়েছেন, আদালতে মামলা করেছেন যারা চাকরি প্রার্থী তারা, সেই মামলার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একজন আইনজীবী কখনো মামলা করেন না, তিনি মামলার সওয়াল করেন, মামলার যুক্তি সাজান, মামলায় যুক্তি সাজিয়ে মামলায় জেতবার চেষ্টা করেন। এই মামলা চলাকালীন অবস্থায় দেখা গেছে যে একটার পর একটা দুর্নীতি ধরা পড়েছে। শুধু দুর্নীতি যদি নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ব্যক্তি স্তরে হতো তাহলে একরকম হতো, কিন্তু দুর্নীতিটা আর ব্যক্তিগত স্তরে নেই। দুর্নীতিটা একটা সামাজিকীকরণ করা হয়েছে, ভয়ঙ্করভাবে দুর্নীতির একটা সরকারিকরণ করা হয়েছে। কারণ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত করে বেআইনি কাজকে আইনি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে। গোটা রাজ্যের মন্ত্রিসভাকে মুখ্যমন্ত্রী এই ক্রাইমের সাথে যুক্ত করে দিয়েছেন। এটা যখন একটা সরকারের অবস্থান হয়, নির্বাচিত সরকারের, তখন বুঝতে হবে সেই নির্বাচিত সরকারটি আমাদের সংবিধানের যে ওথ অফ সিক্রেসি আছে, মন্ত্রগুপ্তির শপথ, সেই মন্ত্রগুপ্তির শপথের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, অসাংবিধানিকভাবে কাজ করছেন, সংবিধান বহির্ভূতভাবে কাজ করছেন। সংবিধান বহির্ভূতভাবে যদি সরকার কাজ করে তাহলে সেক্ষেত্রে এই সরকারকেও কিন্তু তদন্তের সামনাসামনি হতে হয়। এখন মুখ্যমন্ত্রীর দুটো কাজ হয়েছে, এক আমলাদেরকে কন্টেম্প থেকে বাঁচানো, আমলাদেরকে একটুখানি তেল দিয়ে রেখে দেওয়া, আর নয় রাজ্যের মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য লক্ষ 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 টাকা খরচা করে রাজ্যের কোষাগার থেকে সুপ্রিম কোর্টে গিয়ে বলা যে রাজ্য মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে, হুজুর অর্ডারটা স্টে করে দাও। ওরা কিন্তু এই চাকরি বাঁচানোর জন্য একটি কথাও বলতে যাচ্ছেন না, ওরা নিজেদের পিঠ বাঁচাতে কথা বলছেন চাকরিহারাদের তো পাশে রয়েছি, সুপ্রিম কোর্টে যাব, মিথ্যে কথা বলেছেন। ওনার অভ্যাসমতো শুধু তিনি মিথ্যে কথা বলছেন। পাশে কত আছেন সেটা আমরা জানি না, যেটা আছেন তিনি রাজ্যের এই মন্ত্রিসভা যেটি এই মুহূর্তে অ্যারেস্ট অ্যাপ্রিহেন্ড করছিলেন তাদের জন্য তিনি গেছেন, তাদের জন্য সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে। আদালতের রায় বেআইনি, এই কথা সরাসরি মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে। আমরা সম্প্রতি দেখলাম এই 25,753 জনের চাকরি বাতিল হওয়ার পর প্রাইমারি টেটের একটি মামলা যখন সওয়াল করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেরিয়ে আসছিলেন, আদালত চত্বরেই তাকে এরকম কিছু যারা চাকরি প্রাপক বিতর্কিত তাকে ঘিরে ধরেন, রীতিমতো বিক্ষোভ দেখান এবং আপনি চাকরি খেয়েছেন এমন কথা তারা প্রয়োগ করেন। তো কোথাও গিয়ে কি তাহলে মমতা ব্যানার্জি তার বলা কথার মাধ্যমে এই চাকরি প্রাপকদের তাহলে বোঝাতে সক্ষম হচ্ছেন? না, বোঝাতে সক্ষম হলে ওই রকম একটি বিক্ষোভ সেটা ওইখানে শুধুমাত্র থেমে যেত না। সক্ষম তো হচ্ছেন না। চাকরি হারানো ছেলেরা পরের দিনকে যখন সল্টলেকে তারা মিছিল করতে গেলেন তার উপরে পুলিশ লাঠিচার্জ করলো, চোখের সামনে দেখা যাচ্ছে। তো বিকাশ ভট্টাচার্যকে ভিলেন বানানোর চেষ্টা করে তো লাভ হবে না। বিকাশ ভট্টাচার্য তো মামলা করেছেন। আপনি যদি টাকা দিয়ে চাকরি করে থাকেন তাহলে সেটা অন্যায় করেছেন, দায় আপনাকে নিতে হবে। সরকার যদি সেই বিষয়টিকে যদি মদত দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে তার দায় সরকারকে নিতে হবে। আর যদি প্রমাণিত হয় সরকার এই ক্রাইম করেছেন তাহলে সরকারের যারা মন্ত্রী তাদের জেলে যেতে হবে। এটা তো বেসিক কথা, সাধারণ কথা। ফলে কাউকে কোনো ব্যক্তির উপরে এটা চাপিয়ে দিয়ে আজকে আপনি নিজে পার পেয়ে যাবার চেষ্টা করবেন, সেটা হবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মামলা করেছেন, মামলার সওয়াল করেছেন, তার নিজের সওয়াল করার ক্ষমতার বলে তিনি এই মামলার রায় এনেছেন। আর আদালতের সামনে একজন আইনজীবীর ভূমিকা কিন্তু খুব সীমাবদ্ধ। তিনি আদালতকে সহযোগিতা করেন একটি মামলার নিষ্পত্তির জন্য। রায় আদালত দেন।
এটা যখন রায় হিসেবে প্রকাশিত হয়, এটা ব্যক্তি বিচারপতির রায় নয়, এটা ব্যক্তি কোনো উকিলের করা মামলার রায় নয়, এটা হাইকোর্টের রায়। হাইকোর্ট অ্যাজ এ ইনস্টিটিউশন তাকে দেখতে হয়, এবং অ্যাজ অ্যান ইনস্টিটিউশন যখন হাইকোর্টকে আমরা দেখি, তখন মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানের যে সম্মান, সেটা রক্ষা করার দায়িত্ব সমস্ত নাগরিকের। ওথ অফ সিক্রেসি নেওয়া সংবিধানের নামে যদি কোনো নাগরিক থাকেন, তার ক্ষেত্রে এটা একটু বেশিই বর্তায়। লোকসভা নির্বাচনের মাঝে এরকম একটা রায়, আদালতের ঐতিহাসিক রায় বলা চলে। আমি এর আগেও প্রশ্ন করেছিলাম, ফোনিং যখন নিয়েছিলাম আপনার, যে ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, কিন্তু এই বিষয়টাকে কি সত্যিই রাজনৈতিক ফসল তুলতে চাইছে? এই বিষয়টাকে কেন্দ্র করে একদিকে তৃণমূল বলছে চাকরিহারাদের পাশে রয়েছি, প্রধানমন্ত্রী বাংলায় ভোট প্রচারে এসে বলছেন অযোগ্যরা শাস্তি পাক, কিন্তু যোগ্য চাকরিহারাদের পাশে আমরা রয়েছি। লিগ্যাল সেল তৈরি করেছে বিজেপি। মুশকিলটা হচ্ছে বিজেপি লিগ্যাল সেল তৈরি করুক, চাকরিহারাদের পাশে থাকুক, প্রশ্নটা চাকরিহারাদের পাশে থাকার নয়, প্রশ্নটা হচ্ছে চাকরির। কি বিজেপি কে তৃণমূল? রাজ্যের শূন্য পদগুলোতে নিয়োগের জন্য কোনো নীতি দুজনে প্রয়োগ করেছে, না কেন্দ্রের শূন্য পদগুলোতে নিয়োগের জন্য নীতি প্রণয়ন করেছে? দুটি ক্ষেত্রেই তো হাজার হাজার শূন্য পদ আছে। আজকে 25,000 শিক্ষকের চাকরি গেছে, সেটা নিয়ে আপনি একটা সেল তৈরি করতে পারেন, সেখানে সহযোগিতা করতে পারেন, ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা হাজার হাজার শূন্য পদের জন্য, চাকরি পাবার জন্য যে সমস্ত যোগ্য ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বসে রয়েছে, কর্ম নেই, কাজ নেই, দেশে এই মুহূর্তে বেকারির হার স্বাধীনতার পর সর্বোচ্চ, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বা তৃণমূল এদের মুখে কি এই কথাটা মানায়? আসলে যেটা বলছিলাম, এদের নীতি, চাকরির প্রশ্ন হচ্ছে এটাই যে চাকরিটাকে খেলো করো, তার মানে লোকে সরকারি চাকরির প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে আস্তে আস্তে। তারা আর এক্সপেক্ট করবে না যে সরকারি চাকরি হয়, সরকারি ক্ষেত্রে চাকরি সম্ভব, এই ব্যাপারটা এক্সপেকটেশনের হার কমে যাচ্ছে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির পর জিজ্ঞেস করো, যারা এই বিএড করছে, ডিএড করতে বলছেন, আমরা কী করবো, এই টেট পরীক্ষা দিতে চাইছেন না। অনেকে যাচ্ছেন, তারা বাইরের রাজ্যে যাচ্ছেন চাকরির জন্য, শিক্ষকতার চাকরির জন্য, সেন্ট্রাল টেট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছেন। এর দুটো দিক থেকে ক্ষতি হয়। এক, শিক্ষক থাকেন না, চাকরি হয় না, কাজ হয় না। দুই, যারা ছাত্রছাত্রী তারা সাফার করেন। অ্যাজ এ হোল এডুকেশন বিকামস দি প্রাইমারি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সাফারার। দেখতে গেলে তাহলে দুই রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার একটা লাভ তোলার চেষ্টা। এক তো শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রের হাল বেহাল অবস্থা, এবং সেইটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ফসল ঘরে তোলার চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আমি বলছি তো, এখানে একটা বোড়ে করে দেওয়া হয়েছে এদেরকে। এই চাকরি প্রার্থীদের যে ডিমান্ড, একটা কোর্টের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর করাই উচিত নয়। কোর্ট ডিসিশন দিয়েছেন, কোর্ট নিশ্চিতভাবে এটা সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে। রাজনৈতিক দলগুলোকে এনশিওর করতে হবে দুর্নীতি যেন না হয়। রাজনৈতিক দলগুলোকে বলতে হবে যে দুর্নীতি করা রাজ্যের মন্ত্রিসভাকে গ্রেপ্তার কেন করা হবে না। রাজনৈতিক দলের কাজ এটা। তারা ওই শুধুমাত্র ইস্যুটাকে চাকরি হারাদের পাশে থাকছি বলে লিগ্যাল সেল গঠন করলেন না। আপনি যারা লিগ্যাল সেল গঠন করছেন বলে বলছেন, আপনারা চাকরি দেওয়ার ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছেন? বিজেপি কী ভূমিকা পালন করেছে? নরেন্দ্র মোদী কী ভূমিকা পালন করেছেন? বছরে 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন কি আদৌ? প্রশ্ন এটা। লকডাউনের পর হাজার হাজার মানুষ কর্মচ্যুত হয়েছেন, কাজ হারিয়েছেন। যারা কাজ করছেন তাদের মজুরি নেই, মাইনে নেই, কমে যাচ্ছে। মিনিমাম ওয়েজটুকু পর্যন্ত বিভিন্ন জায়গায় মানা হয় না। তাহলে আচ্ছা, আপনি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গেলে এই বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। কোন কোন ক্ষেত্রে মানে কর্মসংস্থানের যাতে যোগান দেওয়া হয়, কোন বিষয়গুলো? আমি আপনাকে বলতে পারি, রেলের শূন্য পদ আছে, হাজার হাজার শূন্য পদ আছে, নিয়োগ করা উচিত অবশ্যই। আজকে পোস্টালে প্রচুর শূন্য পদ আছে। আজকে বিভিন্ন জায়গাতে সরকারি দপ্তরগুলোতে রিটায়ার্ড এমপ্লয়ীদের এক্সটেনশন দিয়ে সার্ভিস করানো হচ্ছে, কাজ করানো হচ্ছে। তার মানে কাজ আছে, কাজ আছে। তাহলে লোক নিয়োগ তুমি করছো না কেন? কারণটা কি হতে পারে? কারণ হচ্ছে সরকার দায় নেবে না। সরকারের অ্যাপ্রোচ হচ্ছে সরকার মানুষের দায় নেবে না। চাকরি দিতে গেলে তাকে মাইনে দিতে হবে, ভোট নেবে কিন্তু দায়িত্ব নেবে না।
দায়িত্বহীন সরকার যদি হয়, সরকার থাকবে একটা, দায় নেই কারুর। কমিটমেন্টলেস গভর্নমেন্ট, গভর্নমেন্ট উইদাউট কমিটমেন্ট, গভর্নমেন্ট উইদাউট ক্রেডিবিলিটি ইজ নট এ গভর্নমেন্ট। এই অবস্থাটা তৈরি হয়েছে। আমি অন্ততপক্ষে বলতে পারি কেন্দ্রীয় সরকারের অনেক দপ্তর আছে যেখানে চাকরির বিষয় আছে, রাজ্য সরকারের অনেক দপ্তর আছে যেখানে চাকরির জন্য, এই গ্রন্থাগার বিভাগ, আপনি গ্রন্থাগারে যদি গ্রন্থাগারিক দেখেন, কত গ্রন্থাগারিকের প্রয়োজন, গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যে। মানে সরকার পোষিত গ্রন্থাগার, সরকারি গ্রন্থাগার, আধা সরকারি গ্রন্থাগার, সবগুলোতে। দাদা, আরেকটা বিষয়, লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছিলাম যে এই যে সন্দেশখালী ইস্যু এবং এটা ভোটে প্রভাব ফেলবে কিনা বাংলায়, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। এখন দেখা যাচ্ছে একটা টুইস্ট, যে সন্দেশখালীর ঘটনা নাকি পুরোটা সাজানো নাটক। একটি ভিডিও আপনি হয়তো দেখে থাকবেন সংবাদ মাধ্যমে, যে সন্দেশখালী 2 ব্লকের যে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি স্বীকার করে নিয়েছে যে পুরোটা সাজানো ঘটনা, ধর্ষণের ঘটনা যে সমস্ত অভিযোগ করা হয়েছে সব সাজানো নাটক। প্রশ্ন হচ্ছে গঙ্গাধর কয়াল কি বলেছেন তার উপর নির্ভর করে তো সন্দেশখালীর সাধারণ মানুষের যে অভিযোগ সেগুলোর কোনো সিদ্ধান্ত হবে না। এগুলো সব সাবজুডিস, তদন্ত সাপেক্ষ। এত মানুষ এসে একসাথে কমপ্লেন করতেন না যদি নাটক হতো। 1-2 নাটক করতে পারেন। 2 যারা এই কথাটা বলছেন, সন্দেশখালীর ঘটনা যেখানে ধর্ষণের মতন অভিযোগ রয়েছে, এই গঙ্গাধর কয়ালকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত। সিবিআইয়ের উচিত তার কাস্টাডি নেওয়া। সিবিআইয়ের উচিত এনার কাস্টাডি নেওয়া, একে কাস্টাডিতে নিয়ে জেরা করা। উনি নাটক বলছেন কেন জানতে হবে, তদন্তের স্বার্থে প্রয়োজন। বাদ দিন, কিন্তু সন্দেশখালীর ঘটনা রাজ্যের রাজনীতিতে বিরাট প্রভাব ফেলছে, এবং এতটাই প্রভাব ফেলছে মুখ্যমন্ত্রীর সাফল্য, লক্ষ্মীর ভাণ্ডার যেটাকে উনি বলছেন, আমি ধরে নিচ্ছি সেটা একটা সাফল্য। উনি বহু মানুষকে বৃত্তের মধ্যে এনেছেন, সহায়তা করছেন, যেটা জনকল্যাণমুখী রাষ্ট্রের একটা কাজ। আমাদের সরকার যখন ছিল তখনও সেটা করতেন। এই লক্ষ্মীর ভাণ্ডার হওয়া এবং সন্দেশখালীর ঘটনা ঘটা, এটা প্রমাণ করছে সন্দেশখালীর ঘটনার মতন ঘটনা, এরকম ঘটনাগুলো, যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন যেগুলোকে মুখ্যমন্ত্রী দাবি করছেন, মহিলাদের জন্যেকার একটা সরকারি প্রকল্প, এগুলোকে কিন্তু মানে সম্পূর্ণভাবে মিথ্যা করে দিচ্ছে। সন্দেশখালীর মতন ঘটনা যেটা গোটা রাজ্যে সর্বত্র ঘটছে। তো এই যে রেখা পাত্র যিনি অভিযোগ করেছিলেন এবং বিজেপির প্রার্থীও হয়েছেন, তিনি বলছি, আমি বললাম এই যে বলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, বিভিন্ন জায়গায় যারা আশাকর্মী তাদেরকে বাড়ি বাড়ি তৃণমূলের লোকেরা পাঠাচ্ছেন, ভোটের প্রচার করাচ্ছেন। বাড়ি গিয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডারটা দেখে ভোট দাও, লক্ষ্মীর ভাণ্ডারটা থাকবে না, হুমকি দিচ্ছেন। তাহলে মানুষ যেন আপনার সম্পত্তি দয়াতে আছেন বেঁচে। এই জায়গাটা সন্দেশখালীও তাই। আমি মালিক, আমি ডাকবো, তোমায় আসতে হবে। আমি মালিক, আমি চাইবো তোমার জমিতে আমি নোনা জল ঢুকিয়ে দেবো। আমি মালিক, আমি চাইবো তোমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। প্রশ্ন উঠে যায়, ধর্ষণের অভিযোগ যদি সাজানো মিথ্যে নাটক হয়েও থাকে, কিন্তু এই যে জমি জমার বিষয়গুলো করছেন, যারা সাজানো মিথ্যে কেন বলছেন আপনি? কোথায় ঠিক হলো? কোথায় ঠিক হলো? অভিযোগটা যখন করেছেন সিবিআইয়ের কাছে যান, সিবিআই তদন্ত করছে। তো আমি সাজানো নাটক বলছি না, আমি বলছি এটা একটা অভিযোগ। এই ভদ্রলোককে ইমিডিয়েটলি সিবিআইয়ের উচিত কাস্টাডিতে নিয়ে জেরা করে জিজ্ঞাসা করা যে কেন উনি বলছেন সাজানো ঘটনা। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, বললাম মানসিকতাটা। তৃণমূলের মহিলাদের সম্পর্কে মানসিকতাটা হচ্ছে মালিক সুলভ মানসিকতা। এই দেবো, আমাদের দিলে আমি দেবো, আমি ডেকেছি আসতে হবে, আমি তৃণমূল, আমায় ভোট দিতে হবে, তোমাকে এটা দিয়ে বলে আমায় ভোট দিতে হবে। এই যে মানসিকতা, এটা গণতান্ত্রিক মানসিকতা নয়। তাই জন্য আমি বললাম যে সন্দেশখালীর প্রভাব ডেমোক্রেসিতে ভীষণভাবে পড়ছে, মানুষ বুঝতে পারছে। এই যে এখন যে ভিডিও ভাইরাল হচ্ছে সাজানো নাটক, এটা কোনো রকম প্রভাব ফেলবে না মনে হয়? তদন্ত চলাকালীন অবস্থায় তদন্তকে প্রভাবিত করবার জন্য এই ভিডিও করা হয়েছে বলে আমি যদি অভিযোগ করি, তাহলেও একে অ্যারেস্ট করা উচিত।
তদন্ত চলছে এই বিষয়ে, তার আগে উনি বলছেন কি করে? আইদার উনি জানেন হি ইজ কেপেবল টু অ্যাসিস্ট দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি, অর উনি ডেলিবারেটলি মিথ্যে কথা বলছেন। দুটোর একটা তো সত্যি হবে। উনি এতদিন বসেছিলেন কেন? সেটাও তো একটা অপরাধ। এটা তো মানে উনি যে ফেস করছেন এমন নয়, ওটা একটা স্টিং অপারেশনের মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে, সামনে এসেছে। সেটাও তো একটা অপরাধ। যেটা বাকিরা যখন বলছেন কথাগুলো স্টিং অপারেশনের মাধ্যমে যে এসেছে, স্টিং অপারেশনটা এখনই বেরোলো কেন? সেই কেন তদন্ত করতে হবে তো। যদি কেউ সাজানো ঘটনাও দেখাতে চায় সেটাও তো দেখাতে হবে, সেটারও তদন্ত হওয়া উচিত। কোনটা সত্যি মিথ্যে জানতে হবে না?